যুদ্ধ যেদিন শুরু হয় তার আগের দিন তেলের দাম ছিল $72, এখন $90 $100 মধ্যে উঠানামা করতেছে। তার মানে এত বড় একটা যুদ্ধের তুলনায় তেলের মার্কেটটা ঠান্ডা হয়ে আছে। এটার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন পর দেখবেন যে যখন তেলের মার্কেট খুব বাইরে যেতে চায় তখনই ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলে যে না, আমাদের মধ্যে খুব ভালো আলোচনা হচ্ছে, ইরান একটি ভালো প্রতিবেশী বন্ধু হইতে পারে, ইরান আমার বন্ধুর প্রতি একটা ভালো চুক্তি হইতে পারে। এই টাইপের কথা বললে কি হয়, যারা তেলের মার্কেটকে সিন্ডিকেট করবে তারা আর তেল কেনার সাহস পায় না। সবচেয়ে আশ্চর্য যে বিষয়টা সেটা হচ্ছে নেতানিয়াহুর সাথে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ বৈঠক ডাকছে। নাজমুল ভাই, আন্তর্জাতিক বিষয় নিয়ে আমরা আসলে ধোঁয়াশার মাঝে আছি। এই আন্দোলন শুরু হয়, কয়েকদিন থামে, আবার চুক্তি ভঙ্গ হয়, আবার চুক্তিতে সবাই আগিয়ে যায়। এখন আমরা ট্রাম্পের পোস্ট কাম বক্তব্য শুনলাম যে আলোচনা হচ্ছে। তার মানে ট্রাম্প পোস্ট দিয়েছে খুব ভালো আলোচনা, তার মানে ভিতরে ভিতরে কিছু হইতেছে। মানে সামনে আমরা দেখেছি বোমা ফাটতেছে, কিন্তু ভিতরে ভিতরে কিছু হচ্ছে, যেটা আমি গত প্রোগ্রামও আপনাকে প্রশ্ন করতে চেয়েছিলাম। আসলে কি হচ্ছে? ধন্যবাদ হাসান সাইদুল ভাই। এই ট্রাম্পের কিছুক্ষণ আগের যে বক্তব্য বা আজকেও আমি বক্তব্য দেখলাম তাতে সে বারংবার যে কথাটা উচ্চারণ করছে যে খুব ভালো আলোচনা হচ্ছে ইরানের সাথে। জি, এটা কিন্তু এটা একটা ট্রাম্পের কূটনৈতিক কৌশল আমি মনে করি। আপনি দেখবেন যে এই আপনার মনে আছে কি না, এই হরমুজকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিশেষজ্ঞ যারা ছিল, বিশেষ করে তেলের উপর যারা বিশেষজ্ঞ ছিল, তারা সবাই কি ধারণা করছিল যে তেলের দাম $200 ক্রস করবে। অথচ আপনি দেখেন যে রুটটা পৃথিবীর ইতিহাসে একবারই বন্ধ হইল, হরমুজ, যার উপর দিয়ে পৃথিবীর 5 ভাগের 1 ভাগ তেল যায়, সে তেলের দামের মিনিমাম তারা বলছে যে $200 ক্রস করবে। সেখানে কিন্তু আমরা দেখলাম যে তেলের দাম এখন আছে 100, অর্ধেক। জি। অথচ আপনার 2008 সালে যখন ওই যে অর্থনীতির একটা সংকট তৈরি হলো, তখন $147 উঠছিল তেলের দাম। তাহলে 2008 সালে যেই তেলটা $147 ছিল, সেই তেলটা আজকে $100। আপনি এটাকে কি মনে করতেছেন? অবশ্যই ইরানের জন্য এটা খুব বাজে একটা সংবাদ। ইরান যেভাবে চাপ দিয়ে ধরতে চাইছিল, তেলের বাজারটাকে টালমাটাল করতে চাইছিল, তেলের বাজার কিন্তু টালমাটাল হয় নাই। আপনি যদি খুব খেয়াল করেন, এটা খুব সূক্ষ্ম একটা কৌশল ট্রাম্পের প্রতিটা কথা একটা কৌশল। এটা আমরা হয়তো বা অনেকে এটাকে নর্মাল কথা মনে করি, ব্যাপারটা এরকম না। তেলের বাজারটা যে এখন স্টেবল আছে $100, মানে খুব বেশি যুদ্ধ যেদিন শুরু হয়, যেদিন বোমা মারা হয় এই 28শে ফেব্রুয়ারি, তার আগের দিন তেলের দাম ছিল $72। আমি 27 ফেব্রুয়ারি তেলের মার্কেটটা খোঁজ করছি গুগলে, এবং আন্তর্জাতিক যে তেলের ক্যাপলার, সেখানে গিয়েও খোঁজ নিলাম, ওটা $71 না $72 ছিল। খুব নাড়াচাড়া যুদ্ধ বিবাদ হওয়ার পর এটা একবার $126 উঠছিল। তারপরে কি এটা $90 নামছে, এখন $90 $100 মধ্যে উঠানামা করতেছে। তার মানে বলা চলে তুলনামূলক তেলের বাজারটা ঠান্ডাই, এত বড় একটা যুদ্ধের তুলনায় তেলের মার্কেটটা ঠান্ডা হয়ে আছে। এটার কারণ হচ্ছে এই যে আপনি বলেন না, ডোনাল্ড ট্রাম্প বলছে খুব ভালো আলোচনা হচ্ছে, এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প একটা তেলের কূটনীতি কৌশল আমি মনে করি। আপনি জানেন যে এই তেলের বাজারটা আপনার এই ঠান্ডা থাকার কারণ আমি 3টা মনে করি। প্রথম কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন পর দেখবেন যে যখন তেলের মার্কেট খুব বাইরে যেতে চায় তখনই ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলে যে না, আমাদের মধ্যে খুব ভালো আলোচনা হচ্ছে, ইরান একটি ভালো প্রতিবেশী বন্ধু হইতে পারে, ইরান আমার বন্ধুর প্রতি একটা ভালো চুক্তি হইতে পারে। এই টাইপের কথা বললে কি হয়, যারা তেলের মার্কেটকে সিন্ডিকেট করবে, ভবিষ্যতে কোটি কোটি ব্যারেল তেল কিনে রাখবে বড় বড় ব্যবসায়ীরা, তারা আর তেল কেনার সাহস পায় না। তারা চিন্তা করে যে ডোনাল্ড ট্রাম্পের মতো লোককে তো রিড করা যাচ্ছে না, আমি কোটি কোটি টাকার তেল কিনবো $100 করে, পর আবার তেলের বাজার কমে যাবে, আমার লস হবে। যার কারণে কেউ সিন্ডিকেট করে তেল জমাইতে পারতেছে না, জমায় রাখতেছে না। যদি কেউ চাইতো যে আপনার পৃথিবীর বড় বড় ব্যবসায়ীরা যে তেল তারা সংরক্ষণ করে যুদ্ধের মার্কেটে তেলের প্রাইস বেড়ে যাবে, তখন প্রাইস হাইক করতো প্রাইসটা। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথায় যারা তেলের সিন্ডিকেট করবে তারা সাহস পায় না যে না, আজকে আমি তেল সিন্ডিকেট করতে চাচ্ছি, তেলকে সংরক্ষণ করতে চাচ্ছি, কিন্তু কালকে আবার হয়তো ইরানের সাথে একটা চুক্তি হওয়ার পর এই তেলের বাজারটা $100 থেকে $70 নেমে যাবে, তাহলে আমার বিশাল লস হবে। তার মানে যারা সিন্ডিকেট করে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন প্রোডাক্ট, তারা কিন্তু তেলটাকে সিন্ডিকেট করার সাহস পাচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের কথাকে কেন্দ্র করে। এটা হচ্ছে তেলের বাজার স্টেবল করার 1 নম্বর একটা আমি মনে করি কারণ। 2য় নম্বর কারণ হচ্ছে আপনি জানেন চীনের তেল ব্যবহার করা প্রায় 40% কমে গেছে। তারা এখন সোলার প্যানেল এবং লিথিয়াম ব্যাটারির উপর বেশি ডিপেন্ডেন্ট, ইলেকট্রিক কারের উপর বেশি ডিপেন্ডেন্ট। তাদের তেলের গাড়ি এখন খুব বেশি ইউজ হয় না। তার মানে
চীনের যে একটা বিশাল তেলের মার্কেট ছিল, এটাও কিন্তু আপনার এখন আপনার এত বেশি চাহিদা নাই, যার কারণে তেলের মার্কেটটা খুব বেশি হাই হয় নাই, উপরের দিকে উঠে নাই। তৃতীয় যে কারণটা, আমেরিকা তার নিজের মার্কেটকে স্টেবল রাখার জন্য আমেরিকার যে রিজার্ভ থাকে, সেই রিজার্ভ তেলের এখন কমাইতে কমাইতে 311 মিলিয়নে নিয়ে আসছে। আপনি জানেন যে 250 মিলিয়ন পর্যন্ত রিজার্ভ তাদের একেবারে আপৎকালীন জরুরি রিজার্ভ হিসেবে তারা রাখে। তাই তেলের মার্কেটটাকে তারা খুব বেশি বাড়তে দেয় না। এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা কূটকৌশলে। তাই আমি মনে করি যে তেলের মার্কেটটাকে স্টেবল রাখার জন্য এই ধরনের কথা বলে। তবে আলটিমেটলি আপনি যেটা বলতেছেন যে ডোনাল্ড ট্রাম্প যে বলতেছে খুব ভালো আলোচনা হচ্ছে, আপনি মনে করেন এই যে আমি তেলের উদাহরণটা এই জন্য দিলাম, এই যুদ্ধটা নিয়ে কেউ স্বস্তিতে নাই। আপনি মনে করবেন আপনি বুঝতেছেন, আমি বুঝতেছি, হাসান সাইদুল ভাই এবং নাজমুল বুঝতেছি, আমরা তো ক্ষুদ্র একটা অংশ নিয়ে কথা কই, চিন্তা করি। তারা তো বৃহৎ লার্জ স্কেলে এগুলি নিয়ে গবেষণা করে। তারা জানে যে এই আমেরিকা এবং ইরানের যুদ্ধে লাভবান হচ্ছে আপনার রাশিয়া, চীন, পৃথিবীর অন্য দেশগুলো। তারা নিজেরা যুদ্ধ করে রক্তক্ষয় করে মানুষকে লাভবান করবে কেন? তাই ইরান এবং আমেরিকা একটা চুক্তিতে পৌঁছানোর কথাই। কিন্তু এখানে ভয়ের বিষয়টা কি জানেন? আপনি জানেন আজকে হোয়াইট হাউসে এবং আগামীকালকে সবচেয়ে আশ্চর্য যে বিষয়টা, সেটা হচ্ছে নেতানিয়াহুর সাথে এবং আপনার সাথে কি বলে এটার নাম, জেলেনস্কির সাথে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ বৈঠক ডাকছে। তার মানে এটা কিন্তু একটা ভিন্ন মাত্রা যোগ করতে পারে। সেটা কোন দিকে যাবে আমরা আসলে জানতে পারি না। তবে আপনি জানেন সর্বশেষ যে সংবাদটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে যে জেডি ভ্যান্স এবং ড্যান কেন, যে প্রতিরক্ষার যে আমেরিকার চিফ অফ স্টাফ, যে তাদের দুইজন কিন্তু হস্তক্ষেপ করার কারণে এই যে 13 দিন টানা আক্রমণ, মানে যুদ্ধ, পাল্টা হামলার পর এখন কিন্তু এটা থেমে আসছে। কারণ জেডি ভ্যান্স এবং ড্যান কেন এই ব্যাপারের কোনো রকমই পাত্তা দেয় নাই, এই ট্রাম্পকে পাত্তা দেয় না। এবং ট্রাম্পকে তারা মোটামুটি একটা হুঁশিয়ারি দিচ্ছে যে না, আপনি যেভাবে চলতেছেন এইভাবে চললে দেশ থাকবে না। যার কারণে আমরা একটা জিনিস বুঝতেছি, শুধু এটা আমেরিকার ক্ষেত্রে না, আপনি ইরানের কিছু নিউজ, আপনার ইরানি একটা সরকারি সংবাদ সংস্থা আছে, ওটার নামটা হচ্ছে আপনার IRIB। আপনি জানেন যে এই IRIB যেটা ইরানি সরকারি সংস্থা, মানে বিটিভির মতো আমাদের, সেখানে আপনার ইরানের 3জন ব্যক্তিকে আমরা আলোচনায় আনি, মাসুদ পেজেশকিয়ান, বাগের গালিবাফ, আব্বাস আরাকচি। অথচ আপনি জানেন যে এই 3জন একটা গুরুতর অভিযোগ করছে ইরানের রাষ্ট্রীয় এই সংবাদ সংস্থার মাধ্যমে, যে তাদের বক্তব্যকে তারা টুইস্ট করতেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম তাদের বক্তব্য তারা যেভাবে দিচ্ছে, মাসুদ পেজেশকিয়ান তো সরাসরি রাগ করেই বলছে যে আমার বক্তব্য আপনারা কেন করেন, সেন্সর করেন। আমি যেভাবে বক্তব্য দিছি, সে একটা বক্তব্য দিছিল যে আমরা সর্বোচ্চ নেতা খামেনির কথা মতোই আমেরিকার সাথে আলোচনায় বসছি। তারা এই শব্দটাকে বাদ দিয়া তার অন্য বক্তব্য দিছে, বাট মূল শব্দটাকে তারা বাদ দিয়ে দিছে। অর্থাৎ সর্বোচ্চ নেতা যে এই মুস্তফা খামেনির সাথে যে একটা আলোচনা হয়ে এই আমেরিকার সাথে আলোচনা করছে, এটাকে তারা কোনোভাবে কোডিংয়ে আনে নাই। এটা মাসুদ পেজেশকিয়ান ওই রাষ্ট্রীয় টেলিভিশনের বিরুদ্ধে মোটামুটি একটা অভিযোগই তুলছে। এরপর বাগের গালিবাফের একটা বক্তব্য তারা প্রচার করে নাই, একই টাইপের বক্তব্য সেও দিয়েছিল, এটাকে তারা প্রচার করে নাই। আব্বাস আরাকচি সরাসরি অভিযোগ করছে যে আমি CNN এবং ফক্স নিউজে আমাদের ইরান সম্বন্ধে সারা পৃথিবীকে জানানোর জন্য এত সুন্দর বক্তব্য দিয়েছি, কিন্তু এই টিভি আমাদের শুধু কয়েকটা সাবটাইটেল দিছে আমার বক্তব্যের। তার মানে তারা টিভির বিরুদ্ধে, নিজের দেশের টিভির বিরুদ্ধে কিন্তু তারা অভিযোগ তুলছে। এবং টিভিকে যখন তারা সবাই চাপ দিয়ে ধরছে, টিভি বলছে যে বৃহত্তর ঐক্যের জন্য IRGC এবং সিভিল, মানে IRGC তো মানে হচ্ছে আর্মি, সেনা প্রশাসন, আর এরা হচ্ছে সিভিল প্রশাসন এবং সেনা প্রশাসনের মধ্যে যাতে কোনো রকম ফাটল তৈরি না হয়, এই জন্য আমরা কিছু শব্দ একটু অ্যাভয়েড করতেছি। এটা তাদের ব্যাখ্যা ছিল। তার মানে আপনি দেখেন, চাইলেই কিন্তু এখানে কিন্তু আপনি একটা জিনিস সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করেন। আজকে আমি আব্বাস আরাকচির একটা সাক্ষাৎকার দিয়েছে, সেই সাক্ষাৎকারটা পুরোটা দেখার সুযোগ হচ্ছিল আমার। সেখানে সে বলছিল যে আমি যখন আমেরিকা এবং ইসরায়েল বোমা হামলা চালায় কি বলে আপনার ওই যে 18 ফেব্রুয়ারি আলী খামেনিকে হত্যা করার উদ্দেশ্যে, সেই জায়গায় আমি উপস্থিত ছিলাম। এবং আমি উপস্থিত থাকার কারণে আমি বোমা হামলা থেকে ভাগ্যের জোরে বেঁচে যাই, কারণ আমি আরেকটা ভবনে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, যার দরুন আমি বোমা হামলা থেকে বেঁচে যাই। এবং বেঁচে গিয়ে আমি 3 দিন পুরোপুরি বিচ্ছিন্ন ছিলাম। তার মানে ওই 3 দিন যে যুদ্ধ, ভয়াবহ যুদ্ধ হলো, এটা কিন্তু সিভিল প্রশাসনের কোনো এঙ্গেজমেন্ট ছিল না, পুরোটা আর্মি প্রশাসনের এঙ্গেজমেন্ট ছিল বা সেনা প্রশাসনের এঙ্গেজমেন্ট ছিল। এখন এই সেনা প্রশাসনই তো আসলে মাঠে যুদ্ধ করে, সিভিলরা শুধু আমরা বড় কথা বলি বা আমরা বড় উপদেশ দেই, বড়
বাণী ছাড়ি, কিন্তু মূল যুদ্ধটা করে কিন্তু আর্মিরা। তো সে আর্মিরা যখন যুদ্ধ করতেছে, আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্পের কথা কিন্তু তারা এখন আর মানতেছে না। ড্যান কেন বলছে যে না, আমরা এখন এইভাবে যুদ্ধ জড়াইতে পারি না। আপনি মনে রাখবেন যে আর্মিরা যে অনেক কিছু সিভিল প্রশাসনের সাথে মিলে না। আমরা যেমন দেখি পাকিস্তানের সেনাপ্রধানকে জেনারেল মুনির, সে কিন্তু সিভিল প্রশাসনের যে প্রধানমন্ত্রী, তাকে কিন্তু খুব বেশি যে মানে, এটা আমার মনে হয় ওরকম বিশ্বাস নাই। তারপর আপনি দেখেন এই যে মিয়ানমারের রানিং প্রধানমন্ত্রী ছিল অং সান সুচি, তাকে উৎখাত করে কিন্তু সেনাপ্রধান কিন্তু ক্ষমতা দখল করে নেয়। বাংলাদেশে আমরা দেখছি ডক্টর ইউনূসের সময় আমাদের সেনাপ্রধান তাকে যে খুব বেশি মানতো, ব্যাপারটা এরকম না। তার মানে দুইটা প্রশাসন কিন্তু আলাদা, এবং তারা চাইলেই যে তাদেরকে সব কাজে এঙ্গেজ করাইতে পারবে একটা দেশের সিভিল প্রশাসন, তা সম্ভব না। আর একটি যে সাক্ষাৎকারে আপনার বলেছিল যে সে মৃত্যুর হাত থেকে ফিরেছে, সে একই সাক্ষাৎকারে সে একটা কথা উল্লেখ করেছে যেটা খুবই টাচি, যে আমরা যখন ফোনে কথা বলতাম বা ফোনে কথা বলি এখনও, বা ওই যে আমরা যে ইয়েতে গিয়েছিলাম যেটাকে বলা হয় যে জেনেভায়, তখনও যখন আমরা ফোনে কথা বলতাম আমাদের কাছে মনে হতো যে পরিবারের সাথে কথা বলার সময়, যে রাত্রে যখন আমি ঘুমানোর আগে পরিবারের সাথে একটু কথা বলতাম ফোনে, যে এটাই হয়তো আমাদের শেষ কথা। কারণ ইসরায়েলি যে মানে সূক্ষ্ম হামলাগুলো তাদের নেতাদের করেছে, তারা কিন্তু এই মোবাইল ব্যবহারকে কেন্দ্র করে বা মোবাইল নেটওয়ার্কিংটাকে, তারা জিপিআরএস সিস্টেমকে কলাপস করেই তারা কিন্তু এই নেতাদেরকে হত্যা করতো। যার দরুন সে কিন্তু ওই সাক্ষাৎকারের একটা জায়গায় উল্লেখ করেছে যে আমার পরিবারের সাথে কথা বললে যখন ফোনটা রাখতাম তখন মনে হইতো যে এটাই মনে হয় আমার জীবনের শেষ কথা। তাহলে এই যে আব্বাস আরাকচি বা ইরানের নেতারা যতটা আপনার এই জীবন মরণ নিয়ে বা মরণের খুব কাছাকাছি থেকে যুদ্ধটাকে পরিচালনা করছে, আমেরিকার নেতৃত্ব কিন্তু আবার এটা করতেছে না। তারা কিন্তু নিশ্চিন্ত একটা মনে নিষ্টান বা নিশ্চিন্ত মনে সে ঘুমাতে পারতেছে। ইরানিয়ান নেতারা কিন্তু সেটা পারতেছে না। তারা কিন্তু যে যখন বোমা হামলা হচ্ছে বা বিভিন্ন আক্রমণ হচ্ছে, তখন কিন্তু তাদের কাছে মনে হচ্ছে যে এটাই তাদের জীবনের শেষ দিন হতে পারে, যেটা তারা একটা ক্রাইসিস মুমেন্টে অলওয়েজ তারা আছে। তার মানে এই যুদ্ধ যে চলমান যে যুদ্ধটা, এই যুদ্ধে কিন্তু আমেরিকার যেমন এক ধরনের উদ্বেগ, ইরানের কিন্তু আবার একটু ভিন্ন ধরনের উদ্বেগ। তাই আমি যেটা বলতে চাচ্ছি, এখন যেটা চূড়ান্ত দিকে যাচ্ছে, ইরান বলেন এবং আমেরিকা বলেন, সবাই জানে সিভিল প্রশাসন এবং সামরিক প্রশাসন এখন একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। যুদ্ধে যেহেতু সামরিকদের রক্ত ঝরে, এখানে সিভিলের রক্তটা কম ঝরে। যদি আমরা দেখছি ইরানের ক্ষেত্রে সিভিল প্রশাসন অনেক বেশি রক্ত ঝরাইছে আমেরিকা, বাট জেনারেলি যুদ্ধে সামরিক প্রশাসনের রক্তটা বেশি ঝরে। যার কারণে সামরিকরা যে সিদ্ধান্ত নেবে এটাই মানে রাষ্ট্রপ্রধান মেনে নিতে বাধ্য হয়। এখন আপনি বলতে পারেন যে এই যুদ্ধটা তাহলে নাজমুল ভাই, ওই যে ডোনাল্ড ট্রাম্প যে বললো যে আমরা একটা চমৎকার আলোচনায় যাচ্ছি, চমৎকার আলোচনায় যাইতে তারা বাধ্য হচ্ছে দুই পক্ষই। আমি গতকালকে আপনার অনুষ্ঠানে বলছি, ইরানও এখন কাহিল হয়ে গেছে, আমেরিকাও কাহিল হয়ে গেছে। সিভিল প্রশাসন যারা, তারা আসলে এই সামরিক প্রশাসনের চাপে তারা সামরিক বাহিনী যে তাদের পক্ষ হয়ে রক্ত দিবে, সেই জায়গাটা কিন্তু তারা এখন আস্তে আস্তে মানে করে ফেলছে, সংকুচিত করে ফেলতেছে। তাই এখন দুই পক্ষই একটা আলোচনা যাওয়ার আমি সমূহ সম্ভাবনা বলছি গতকালকে অনুষ্ঠানে, যে এখানে একটা সমূহ সম্ভাবনা আছে। তবে নতুনভাবে যে জিনিসটা আমাকে আতঙ্ক তৈরি করে, যে এখানে নেতানিয়াহু এবং জেলেনস্কি একই সাথে আমেরিকার এই প্রেসিডেন্টের সাথে বিশেষ বৈঠক করতেছে। এখান থেকে কি যুদ্ধটা আবার লার্জ স্কেলে চলে যায়, নাকি তারা সারা পৃথিবী মিলে এখন আবার এটাকে ঠান্ডা করার জন্য বা যুদ্ধটাকে বন্ধ করার জন্য যে কৌশল তারা নিচ্ছে সেটা কার্যকর হয়, এটা দেখতে আমাদের আরও অন্তত 3-4 দিন বা 5 দিন সময় লাগবে। তবে আমরা আশা করি খুব দ্রুত একটা ভালো চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।